তাহলে আজকে আমরা পড়বো সমস্থিতি বা আইসোস্ট্যাসিস। সমস্থিতি শব্দটি দুটি গ্রিক শব্দের মিলনে সৃষ্টি হয়েছে। গ্রিক শব্দ আইসোস কথার অর্থ হলো সমতা, আর স্ট্যাসি কথার অর্থ হলো স্থির বা নিশ্চলতা। তাহলে এই দুটি শব্দের মিলনে সৃষ্টি হয়েছে আইসোস্ট্যাসিস বা সমস্থিতি। সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন ভূতত্ত্ববিদ ডাটন। সমস্থিতি দুটি গ্রিক শব্দের মিলন সৃষ্টি হয়েছে। গ্রিক শব্দ আইসোস কথার অর্থ হলো সমতা, স্ট্যাসি কথার অর্থ হলো স্থির বা নিশ্চলতা, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলি ক্ষয় এবং সঞ্চয়ের ফলে নিজেদের মধ্যে উলম্ব সমতা বজায় রেখে চলেছে। এই উলম্ব সমতা বজায় রাখাকেই বলা হয় সমস্থিতি বা আইসোস্ট্যাসি। যেমন আমরা দেখি যে সমুদ্রে ধরো দুটো জাহাজ পরপর ভাসছে, এই দুটো জাহাজ থেকে এই জাহাজ থেকে মালপত্র নিয়ে এর উপর রাখি, এটা আস্তে আস্তে ডুবে যেতে থাকবে, এটা ভেসে উঠবে। উল্টো ঘটনা, যদি এখান থেকে এর উপরে রাখি তাহলে এটা ভেসে উঠবে, এটা ডুবে যাবে। এইভাবে উলম্ব সমতা ব্যালেন্স রাখতে চাচ্ছে, এইটাই বলা হয় সমস্থিতি বা আইসোস্ট্যাসিস। এই আইসোস্ট্যাসিস সম্পর্কে বিভিন্ন মতবাদগুলো আমাদের পড়তে হবে। সবার প্রথম মতবাদ হচ্ছে আমাদের সিলেবাসে যেটা আছে, সেটা হচ্ছে অ্যারির মতবাদ। ঠিক আছে, অ্যারির মতবাদ। দেখো সমস্থিতি সম্পর্কে অ্যারির মতবাদ। অ্যারির মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর। তাহলে এই অ্যারির মতবাদ সম্পর্কে আমরা পড়ব। অ্যারির মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত। পৃথিবীর বেশিরভাগ সায়েন্টিস্টদের মতে এখনো পর্যন্ত যতগুলো স্তর ভাগ করা হয়েছে, ভূত্বককে দুটি ভাগেই ভাগ করা হয়েছে। ঠিক আছে, সেই সময়ে অ্যারির মতেও ভূত্বককে দুটি ভাগে বিভক্ত এটা স্বীকার করে নিয়েছে। তো অ্যারির মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর আর এটা হচ্ছে সীমা স্তর। এটা হচ্ছে শিয়াল স্তর, এটা হচ্ছে সীমা স্তর। তাহলে অ্যারির মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। এই শিয়াল স্তরটি হালকা গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত, আর সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আগের দিন দেখেছিলে গ্রানাইট শিলা আর ব্যাসল্ট শিলা, সেই গ্রানাইট শিলা হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অ্যারির মতে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপের ঘনত্ব সমান। তাহলে অ্যারির মতে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান। অর্থাৎ এই যে ভূমিরূপ গঠন করছে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান বলছে। অর্থাৎ এর ঘনত্ব যদি 2 হয়, এর ঘনত্ব 2, এর ঘনত্ব 2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে অ্যারির মতে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপের ঘনত্ব সমান। এর ঘনত্ব যা, এর ঘনত্ব তাই, এর ঘনত্ব তাই। আচ্ছা, প্রত্যেকের ঘনত্ব যদি সমান হয় তাহলে বেশি উঁচু যে তার ওজন কি হবে? বেশি হবে। সে সীমাস্তর উপর কি করবে? বেশি চাপ দেবে। যার উচ্চতা কম সে সীমাস্তর উপরে কম চাপ দেবে, এটা আরো কম চাপ দেবে। ঠিক আছে, ঠিক এটাকে তুমি বলছে আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে। অর্থাৎ তার এই ছবিটা বলা হচ্ছে যার উচ্চতা বেশি সে সীমাস্তর উপর বেশি চাপ দেবে, সে বেশি প্রবেশ করবে। যার উচ্চতা কম সে সীমাস্তর উপর কম চাপ দেবে, কম প্রবেশ করবে। এটি আর্কিমিডিসের সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকবে। অর্থাৎ 1 ভাগ ভূপৃষ্ঠ উপরে থাকলে 9 ভাগ ভূঅভ্যন্তরের নিচে প্রবেশ করবে। অ্যারির মতে পর্বত ভূঅভ্যন্তরে সবচেয়ে বেশি গভীরে প্রবেশ করায় পর্বতের শিকড় আছে বা মাউন্টেন হ্যাভ রুট, তিনি এটা বলেছেন। তাহলে ছবিটা এভাবে আঁকবে। তাহলে কি বলছে যে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলির মধ্যে যার উচ্চতা বেশি সে সীমাস্তরের মধ্যে বেশি গভীরে প্রবেশ করছে, যার উচ্চতা কম কম গভীরে প্রবেশ করছে। এইভাবে নিজেদের মধ্যে একটা উলম্ব সমতা বজায় রেখেছে। এই উলম্ব সমতা বজায় রাখাকেই বলছে সমস্থিতি বা আইসোস্ট্যাসিস। এবার এই আইসোস্ট্যাসিসে আমরা দেখলাম অ্যারির মতবাদ। অ্যারির মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, আর সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অ্যারির মতে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপের ঘনত্ব সমান। তাই যার উচ্চতা বেশি সে সীমা স্তরের উপর বেশি চাপ দেয়, সে বেশি প্রবেশ করে। যার উচ্চতা কম সীমা স্তরের উপর কম চাপ দেয়, তাই কম প্রবেশ করে। এটি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে। অর্থাৎ 1 ভাগ ভূপৃষ্ঠ উপরে থাকলে 9 ভাগ ভূঅভ্যন্তরে প্রবেশ করে। অ্যারির মতে পর্বত ভূঅভ্যন্তরে সবচেয়ে বেশি গভীরে প্রবেশ করায় পর্বতের শিকড় আছে। এটা যে মূল থিওরিতে তিনি বলেছেন, তাই কি
তাহলে এরই মধ্যে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এরই মধ্যে শিয়াল স্তর দ্বারা গঠিত, পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপের ঘনত্ব সমান। তাই যার উচ্চতা বেশি সে সীমা স্তর উপর বেশি চাপ দেয় তাই বেশি প্রবেশ করে, যার উচ্চতা কম সীমা স্তর উপর কম চাপ দেয় তাই কম প্রবেশ করে। এটি আর্কিমিডিসের ভাষণ সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে, অর্থাৎ 1 ভাগ উঁচু করে থাকলে 9 ভাগ ভূমধ্যে যে প্রবেশ করে। এর মধ্যে পর্বত ভূমধ্যে সবচেয়ে বেশি গভীরে প্রবেশ করায় পর্বতের শিকড় আছে। এবার আমরা সমালোচনাগুলো করব। এই মতবাদের কিছু সমালোচনা হয়েছে। এক হচ্ছে প্রথম হচ্ছে ঘনত্ব সংক্রান্ত বিরোধিতা। দেখো ভালো করে মন দিয়ে শুনবে। ঘনত্ব সংক্রান্ত বিরোধিতাতে বলা হচ্ছে এরির মতে পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গার অভিকর্ষজ মান পরীক্ষা করে দেখা গেছে যে সর্বত্র ঘনত্ব সমান নয়। যেমন আমি একটা রাফ স্কেচ এখানে করছি, যদি বলি এইদিকে হিমালয় পার্বত্য অঞ্চলের দিকে ঘনত্ব আর এদিকে লোহিত সাগরের এই পার্শ্ববর্তী অঞ্চলের ঘনত্ব, এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া গেছে। আর যদি প্রত্যেকের ঘনত্ব সমান হতো তাহলে এর ঘনত্ব আলাদা এর ঘনত্ব আলাদা হতো না তো, হতো না তো। এবার ঘনত্বটা কি করে বোঝা গেছে যে অভিকর্ষজ মান পরীক্ষা করে। তাহলে বিভিন্ন জায়গার অভিকর্ষজ মান পরীক্ষা করে দেখা গেছে যে এখানে অভিকর্ষজ মান যা হবে এখানেও তাই হওয়া উচিত, কিন্তু এক এক জায়গার অভিকর্ষজ মান এক এক রকমের আসছে। তাহলে এটাই প্রমাণ করছে কি প্রত্যেকের ঘনত্ব সমান নয়। তাই ভালো করে মন দিয়ে শোনো। এরির মতে পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলির ঘনত্ব সমান এটি বলেছিল, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গার অভিকর্ষজ মান পরীক্ষা করে দেখা গেছে সর্বত্র ঘনত্ব সমান নয়। যেমন হিমালয় পার্বত্য অঞ্চলের ঘনত্ব কম আর লোহিত সাগর অঞ্চলের ঘনত্ব বেশি। এটি প্রমাণ করে যে এই ঘনত্ব সব জায়গার সমান নয়। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তাহলে এরির মতে পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গার অভিকর্ষজ মান পরীক্ষা করে দেখা গেছে সর্বত্র ঘনত্ব সমান নয়। হিমালয় পার্বত্য অঞ্চলের ঘনত্ব কম, লোহিত সাগর অঞ্চলের ঘনত্ব বেশি। ঠিক আছে, দেখো দ্বিতীয় সমালোচনা হচ্ছে ঘনত্ব সংক্রান্ত এই ভাসমান সূত্র। ভাসমান সূত্রে কি বলেছিল এরির মতে পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে, অর্থাৎ একবার উপরে থাকে 9 ভাগ, অর্থাৎ আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে ভাসতে থাকে। কিন্তু কম ঘনত্বের শিয়াল স্তর বেশি ঘনত্বের সীমা স্তরের উপর কিছুটা পরিমাণ প্রবেশ করলেও 1:9 অনুপাতে প্রবেশ করতে পারে না। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো আমি দুটো পাত্র নিলাম, এই দুটো পাত্রের মধ্যে একটাতে মধু রাখলাম আর একটাতে মনে করো জল রাখলাম। ঠিক আছে, এবার এর মধ্যে কোনো কিছু ভাসমান বস্তু ফেলে দিলাম, যেভাবে ভাসবে এর মধ্যে সেটা কি হবে, ডুবে যাবে। আমি একটা উদাহরণ বলি, একটা ডিম নিলাম, সেই ডিমটা জলের মধ্যে ফেলে দিলে ডুবে যাবে। আবার লবণ জলের মধ্যে দিলে ভেসে থাকবে অল্প একটু, আবার মধুর উপরে দিলে বেশিরভাগটা ভেসে থাকবে। কেন? ঘনত্ব বেশি, ঘনত্বের জন্য, তাই তো। তাহলে কম ঘনত্বের বস্তু বেশি ঘনত্বের বস্তুর উপরে কিছুটা পরিমাণ প্রবেশ করলেও চাপে 9 অনুপাতে প্রবেশ করবে না। বরফ যেভাবে মানুষের দামি করে ভাসে, আর্কিমিডিস এই জায়গায় ভুল করে ফেলেছে। কি বলছে? পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে ভাসতে থাকে। কিন্তু তুমি ভুলে গেছে যে শিয়াল স্তরের ঘনত্ব কম, সীমা স্তরের ঘনত্ব বেশি। আমরা জানি কম ঘনত্বের শিয়াল স্তর বেশি ঘনত্বের সীমা স্তরের উপর কিছুটা পরিমাণ প্রবেশ করলেও কখনোই 1:9 অনুপাতে প্রবেশ করতে পারে না। তাই এটা একটা সমালোচনা, ভাসমান সূত্রের বিরোধিতা। তাই কি বলবো? এরই মতে পর্বত মালভূমি সমভূমি প্রভৃতিগুলির ঘনত্ব সমান, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গার অভিকর্ষ মান পরীক্ষা করে দেখা গেছে সর্বত্র ঘনত্ব সমান নয়। যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে ঘনত্ব কম, লোহিত সাগর অঞ্চলে ঘনত্ব বেশি। তারপর ভাসমান সূত্র। এরই মতে পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে, কিন্তু কম ঘনত্বের শিয়াল স্তর বেশি ঘনত্বের সীমা স্তরের উপর কিছুটা পরিমাণ প্রবেশ করলেও 1:9 অনুপাতে কখনোই প্রবেশ করতে পারে না। যেমন আমরা দেখলাম এখানে মধু আর জলের মধ্যে একটা ডিম ফেলে দিলাম, ডিমটা দেখলাম জলের মধ্যে ডুবে গেছে আর মধুর উপরে ভেসে থাকছে। তাহলে আবার লবণযুক্ত জলের মধ্যে দেখলাম কি অল্প একটু ভেসে থাকছে। বরফ, একটা বরফের টুকরো জলের, হ্যাঁ দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার 3 নম্বর সমস্যা যে ঘনত্ব সংক্রান্ত এই শিলাস্তরের গলন। শিলাস্তরের গলন
শিলা স্তরের গলনের মধ্যে দেখবো আমরা, যদি ধরে নিলাম আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে ভূমিরূপগুলি ভাসছে, কিন্তু যদি সেটাই হয় তাহলে হিমালয় পর্বতের উচ্চতা এত বেশি, তার 9 ভাগ ভূঅভ্যন্তরের মধ্যে প্রবেশ করলে কোনো বস্তুই কঠিন থাকতে পারে না। তাহলে হিমালয় পর্বতের উচ্চতা 8,800 বর্তমানে 50 মিটার। তাহলে 1000 মিটারে 1 কিলোমিটার যদি হয়, 1000 মিটার সমান সমান যদি 1 কিমি হয়, তাহলে প্রায় এটা 9 কিমি ধরতে পারি তো। তাহলে প্রায় 9 কিমি, 9 কিমি যদি উপরে থাকে তাহলে নিচে থাকবে কত? নিচে কত থাকবে? 81 কিমি। এত গভীরতায় থাকলে ভূঅভ্যন্তরের তাপ এত বেড়ে যাবে যে শিলাটা গলে যাবে, কঠিন থাকতে পারবে না। যেমন বলি, মনে করো এখানে একটা মোমবাতি জ্বলছে, এখানে একটা মোমবাতি জ্বলছে, এই মোমবাতিতে আমার এই প্লাস্টিকের একটা পেন আর মনে করো একটা মোমের একটা চাই নিলাম, এই মোম আর প্লাস্টিক দুটোই একসাথে টাচ করে দিলাম, কোনটা গলে যাবে? প্লাস্টিক না, মোমটাই গলে যাবে। প্লাস্টিকটা অনেকটা পরে গলবে। আর লোহা আর প্লাস্টিক যদি এরকম মোমবাতিতে ধরি, কোনটা গলে যাবে? গলে যাবে। লোহা অত সহজে গলবে না, মানে এই টেম্পারেচারে লোহা গলানো সম্ভব না। তাহলে এটা আমরা প্রমাণিত হলো। তাহলে এটা আমরা দেখলাম শিলাস্তরে গলন, হিমালয় পর্বতের শিলাস্তরে ঘনত্ব 2.2। এই 2.2 ঘনত্বের বস্তু 2.9 ঘনত্বের মধ্যে অত গভীরে প্রবেশ করলে কোনো বস্তু কঠিন থাকতে পারবে না, শিলাস্তরটি গলে যাবে। তাই এটাও একটা সমালোচনা। ঠিক আছে? তাহলে তিনটে সমালোচনা, একটা হচ্ছে ঘনত্ব সংক্রান্ত বিরোধিতা, 2 নম্বর হচ্ছে কি ভাসমান সংক্রান্ত বিরোধিতা, আর 3 নম্বর হচ্ছে শিলাস্তরে গলন। ঠিক আছে? আছে সব ভুল আছে, পরের থিওরিগুলোতে আসছে এর জন্য। হ্যাঁ, না এটা জানতে হবে তো, অবশ্যই জানতে হবে। দেখো, হ্যাঁ যাও ভালো করে শোনো। মূল্যায়ন কি? এই মতবাদটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তবু এই মতবাদের গুরুত্ব এটাই যে এই মতবাদকে অনুসরণ করে প্রাট তার ধারণা দিয়েছে, হাইস্ক্যান তার ধারণা দিয়েছে, অন্য ধারণাগুলোর পথ প্রশস্ত হয়েছে এবং আধুনিক মতবাদের দিকে এগিয়ে গেছে। তাই এই মতবাদটি গুরুত্ব এই কারণে যে এই মতবাদকে অনুসরণ করে অন্যান্য মতবাদগুলি আলোচনা শুরু হয়েছে। এটা হচ্ছে অ্যারির মতবাদ। পুরোটা একবার আমি প্রথম থেকে বলছি, একবার শোনো। অ্যারির মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিলা স্তর, সীমা স্তর। শিলা স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অ্যারির মতে শিলা স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান। তাই যার উচ্চতা বেশি সে সীমা স্তরের উপর বেশি চাপ দেয়, তাই বেশি প্রবেশ করে। যার উচ্চতা কম সীমা স্তরের উপর কম চাপ দেয়, তাই কম প্রবেশ করে। এটি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে, অর্থাৎ 1 ভাগ বৃষ্টি উপরে থাকলে 9 ভাগ ভূঅভ্যন্তরে প্রবেশ করে। অ্যারির মধ্যে পর্বত ভূঅভ্যন্তরে সবচেয়ে বেশি গভীরে প্রবেশ করায় পর্বতের শিকড় আছে বা মাউন্টেন হ্যাভ রুট। তারপরে সমালোচনা, ঘনত্ব সংক্রান্ত বিরোধিতা। অ্যারির মধ্যে পর্বত, মালভূমি সহ প্রভৃতি ভূমিরূপগুলি ঘনত্ব সমান, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গার অভিকর্ষ মান পরীক্ষা করে দেখা গেছে সর্বত্র ঘনত্ব সমান নয়। যেমন হিমালয় পর্বতের ঘনত্ব কম, লোহিত সাগরের ঘনত্ব বেশি। ভাসমান সূত্রের বিরোধিতা। অ্যারির মধ্যে পর্বত, মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপগুলি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে, কিন্তু কম ঘনত্বের শিয়াল স্তর বেশি ঘনত্বের সীমা স্তরের উপর কিছুটা পরিমাণ প্রবেশ করলেও 1:9 অনুপাতে কখনোই প্রবেশ করতে পারে না। আর শিলা স্তরে গলন, অ্যারির মতে পর্বত, মালভূমি সমভূমি আর্কিমিডিসের ভাসমান সূত্রকে অনুসরণ করে 1:9 অনুপাতে ভাসতে থাকে, কিন্তু হিমালয় পর্বতের উচ্চতা এত বেশি তার 9 ভাগ যদি ভূঅভ্যন্তরে প্রবেশ করে কোনো বস্তুই কঠিন থাকতে পারে না। ঠিক আছে? এই হচ্ছে অ্যারির পুরো মতবাদ। অ্যারির মতবাদকে সমালোচনা করেছেন এই প্রাটের এই মতবাদটা একটু ভালো করে মন দিয়ে শুনবে। যেমন আমরা দেখি, কখনো এরকম দেখেছো যে বিজেপির মিটিং হচ্ছে আর টিএমসির কোনো গুণাগান গাইছে যে টিএমসি কন্যাশ্রী দিয়েছে, এই দিয়েছে, সেই দিয়েছে, বা বিজেপির মিটিংয়ে কখনো টিএমসির মিটিংয়ে কখনো শুনেছো যে বিজেপি এই কাজ করেছে, এই কাজ করেছে, সম্পূর্ণ বিপরীত না? ঠিক অ্যারি আর প্রাট প্রায় সমসাময়িক সায়েন্টিস্ট। অ্যারির মতবাদটাকে প্রাট প্রথমেই বলে সম্পূর্ণ ভুল বলেছে এবং যা বলেছে তার বিপরীতভাবে তার এই তথ্যটি উপস্থাপন করতে পেরেছে। ভালো করে শোনো। প্রাট প্রথমে অ্যারির দুটো লাইন স্বীকার করে নিয়েছে। প্রাটের মতো ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর আর সীমা স্তর। প্রাটের মতো ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর আর সীমা স্তর। এটা শিয়াল স্তর, এটা সীমা স্তর। তাহলে প্রাটের মধ্যে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই পর্যন্ত মেনে নিয়েছে। প্রাটের মতে শিয়াল স্তর দ্বারা গঠিত সমস্ত ভূমিরূপের ঘনত্ব, বা প্রাটের মধ্যে শিয়াল দ্বারা গঠিত পর্বত, মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান না সমান নয় বলবে? সমান নয়, বিপরীত তো, তাই তো? সমান নয়। যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি।
এ প্রথমে ওজন সমান করতে চেয়েছে, অ্যারি বলেছিল যে বেশি গভীরে প্রবেশ করবে, মানে যার উচ্চতা বেশি বেশি গভীরে, এ বলছে সমান গভীরে, মানে বিপরীত বলতে হবে তো, তাই ঠিক তাই বলছে। এ বলছে কি যার উচ্চতা বেশি সে বেশি গভীরে প্রবেশ করবে, আর অ্যারি বলেছিল যে যার উচ্চতা বেশি সে বেশি গভীরে প্রবেশ করবে, কিন্তু প্রাট বলছে না সবাই একটাই গভীরতায় প্রবেশ করবে। তাই কি ভুল করে ফেলেছেন নাকি? দেখো তাহলে প্রাটের মতবাদের ছবিটা এটা আসবে। দেখো বলছে যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি। তাহলে এখানে সবচেয়ে বেশি উচ্চতা কার, এর ঘনত্ব কম হবে তো। এর যদি 1 হয় তারপরে যার উচ্চতা তার 2 হবে, তারপরে যার 3 হবে, তারপরে একদম যে কম তার হবে 4। এরকম ভাবে বলেছে। তাই পর্বত, এটা বললাম পর্বত, পর্বত আর মালভূমির মধ্যে পর্বতের তুলনায় মালভূমির ঘনত্ব বেশি হবে, মালভূমি আর সমভূমির মধ্যে সমভূমি আর সমুদ্রের তলের মধ্যে তাই এই কথাটা তিনি ভালো করে কিভাবে বলেছে আমি একটু বলে শোনাই, ভালো করে শোনো। প্রাটের মধ্যে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। প্রাটের মধ্যে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান নয়, যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি। তাই পর্বত অপেক্ষা মালভূমির ঘনত্ব বেশি, মালভূমির অপেক্ষা সমভূমির ঘনত্ব বেশি, সমভূমি অপেক্ষা সমুদ্র তলদেশের ঘনত্ব বেশি। কিন্তু প্রতিটি ভূমিরূপের ওজন সমান হয়, ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়। যে নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয় তাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল। এই তলটাকে বলা হচ্ছে লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল। ঠিক আছে? তাহলে প্রাটের মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। প্রাটের মতে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান নয়, যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি। তাই পর্বত অপেক্ষা মালভূমির ঘনত্ব বেশি, মালভূমি অপেক্ষা সমভূমির ঘনত্ব বেশি, সমভূমি অপেক্ষা সমুদ্র তলদেশের ঘনত্ব বেশি। কিন্তু প্রতিটি ভূমিরূপের ওজন সমান হয়, ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়। যে নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয় তাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল। মনে থাকবে? আরেকবার শোনো। প্রাটের মধ্যে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। প্রাটের মধ্যে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান নয়, যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি। তাই পর্বত অপেক্ষা মালভূমির ঘনত্ব বেশি, মালভূমি অপেক্ষা সমভূমির ঘনত্ব বেশি, সমভূমি অপেক্ষা সমুদ্র তলদেশের ঘনত্ব বেশি। কিন্তু প্রতিটি ভূমিরূপের ওজন সমান হয়, ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়। যে নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয় তাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল। ঠিক আছে? একবার আমার সঙ্গে বলো দেখি। প্রাটের মতে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। শিয়াল স্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত আর সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। প্রাটের মতে শিয়াল স্তর দ্বারা গঠিত পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান নয়, যার উচ্চতা বেশি তার ঘনত্ব কম, যার উচ্চতা কম তার ঘনত্ব বেশি। তাই পর্বত অপেক্ষা মালভূমির ঘনত্ব বেশি, মালভূমি অপেক্ষা সমভূমির ঘনত্ব বেশি, সমভূমি অপেক্ষা সমুদ্র তলদেশের ঘনত্ব বেশি। কিন্তু প্রতিটি ভূমিরূপের ওজন সমান হয়, ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়। যে নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয় তাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল। মনে থাকবে? এবার এর সমালোচনা দেখো। এর সমালোচনার প্রথম সমালোচনা হচ্ছে প্রতিবিধান তলের বিরোধিতা। দেখো প্রথম সমালোচনা হচ্ছে প্রতিবিধান তল। প্রাটের মতে পর্বত, মালভূমি, সমভূমি প্রতিটা ভূমিরূপের ওজনটা সমান, ওটা আমি কিভাবে ব্যাখ্যা করব? এইটা বলছি এবার সমালোচনা তো এসো। প্রতিবিধান তলে বলেছে কি পর্বত, মালভূমি, সমভূমি সমস্ত ভূমিরূপগুলি ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়। যে নির্দিষ্ট গভীরতায় সমান চাপ দেয় তাকে বলা হচ্ছে প্রতিবিধান তল। কিন্তু আমরা আগের দিনে পড়েছিলাম পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে পর্যবেক্ষণ, ভূমিকম্পের তরঙ্গের সাহায্যে সায়েন্টিফিক ভাবে পৃথিবীর অভ্যন্তরে প্রত্যেকটা বিষয়গুলো বলেছিল না? কোথায় কোন ঘনত্ব দিয়ে তৈরি, কোন উপাদান, কোথায় কোন উপাদান দিয়ে তৈরি, কোথায় বিযুক্তি রেখা, কতটা স্তর পৃথিবীর অভ্যন্তরভাগে আছে, কতটা স্তর কোন স্তর বা কতটা গভীরতা পর্যন্ত কোন স্তর, এতগুলো ডিটেলস আমরা পেয়েছিলাম না? আমি পুরো ছবি এঁকে দেখিয়েছিলাম। ঠিক তেমন এখানে ভেবে দেখো প্রতিবিধান তল যদি এখানে থাকতো, ধরলাম অভ্যন্তরে এরকম একটা স্তরে প্রতিবিধান তল আছে,
মনে করো অভ্যন্তরের এটা পর্বত আর এরকম স্তরে মনে করো প্রতিবিধান তল আছে, তাহলে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে এখানে একটা কিছু পাওয়া যেত তো, এরকম কোনো তলের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। তাহলে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে অভ্যন্তরে এরকম কোনো তলের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি, তাই এটাই ঠিক না, তাই তো? তাই প্রতিবিধান তলের বিরোধিতা কি বলবো? প্রাটের মতে পর্বতমালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপগুলি অভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়, যে নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয় তাকে বলা হয় প্রতিবিধান তল। কিন্তু না, কিন্তু ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে অভ্যন্তরে এরকম কোনো তলের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি, তাই প্রথম প্রতিবিধান তল ধারণাটাই ভুল। ঠিক আছে, ও অনিত হলো। হ্যাঁ, ওজন দ্বিতীয় সমালোচনা আছে ওজন সংক্রান্ত বিরোধিতা। ওজন সংক্রান্ত বিরোধিতাতে বলা হচ্ছে প্রাটের মধ্যে পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের ওজন সমান, কিন্তু বাস্তবে ক্ষয় আর সঞ্চয়ের ফলে কখনোই ওজন সমান হওয়া সম্ভব নয়। মনে করো এটা একটা পাহাড়, ঠিক আছে, এই পাহাড় ক্ষয় হচ্ছে, এই পাহাড়টা ক্ষয় হয়ে এর উচ্চতা কমে যাচ্ছে, তাহলে এর ওজন কি হবে? কমে যাবে। আর যেখানে সঞ্চয় হচ্ছে তার ওজন কি হবে? তাহলে এদের ওজন সমান হওয়া সম্ভব? ক্ষয় আর সঞ্চয়ের মাধ্যমে কখনো ভূমিরূপের ওজন সমান হওয়া সম্ভব নয়, কেননা ক্রমশ ক্ষয় হচ্ছে আবার ক্রমশ, তাই এই ওজন সংক্রান্ত বিরোধিতাতে সমালোচনা হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে এখানে সমষ্টি ধর্ম, সমষ্টি ধর্মতে কি বলা হয়েছে বন্ধু শোনো, বলা হয়েছে পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপগুলি ক্ষয় আর সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখছে। আচ্ছা, যদি এখানে ওজন সমান হয় এবং একই গভীরতায় চাপ দেয়, তাহলে এর যখন ক্ষয় হয়ে যাবে, চাপ কমে যাবে, সে কি হবে? উপরে ভেসে উঠবে তো, ভেসে উঠলে এটা এবার কি হবে? এটা উপরের দিকে চলে আসবে তো, এটা উপরে চলে আসবে তো। আর যেখানে সঞ্চয় হবে তাকে আবার কি করবে? নামিয়ে নিয়ে যাবে। তাহলে অভ্যন্তরে কখনোই একই ব্যালেন্সে থাকা সম্ভব? তাহলে একটা উপায়, ওজনের পার্থক্য হলে সমষ্টি ধর্মটাও বজায় থাকবে না, ঠিক আছে? আর এই মতবাদের সমালোচনা একটু গুরুত্বপূর্ণ দিক হলো, এই মতবাদে আমরা বিজ্ঞানভিত্তিকভাবে জানতে পেরেছি যে অ্যারির মতবাদের মতো সর্বত্র ভূমিরূপের ঘনত্ব সমান নয়। এটা কিন্তু ঠিকই বলেছেন তিনি, ঠিক আছে? এবার আমরা অ্যারি এবং প্রাটের পার্থক্যগুলো পড়বো, একটু মন দিয়ে শোনো। ডিফারেন্স বিটুইন অ্যারি অ্যান্ড প্রাট, দ্য কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি। এই অ্যারি অ্যান্ড প্রাটের পার্থক্যগুলো কি দেখো। প্রথমে সাদৃশ্য বলবে। আচ্ছা, প্রথমে সমষ্টি সম্পর্কে সংজ্ঞা দিয়ে অ্যারির মতবাদ প্রাটের মতবাদ সংক্ষেপে বলে, আমি নোটে যেভাবে দিয়েছি ঠিক সেভাবে বলবে, হ্যাঁ, মূল কনসেপ্টটা বলে দিই পার্থক্যটা। এখানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্যের মধ্যে প্রথম হচ্ছে কি কি মিল ছিল দেখো। অ্যারির মধ্যে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, প্রাটের মধ্যে ভূত্বক তাহলে স্তর, অ্যারি ও প্রাট উভয়ের মধ্যে ভূত্বক দুটি স্তর দ্বারা গঠিত, শিয়াল স্তর, সীমা স্তর। আচ্ছা, শিলা, অ্যারি ও প্রাট উভয়ের মধ্যে শিয়াল স্তরটি হালকা গ্যারেট শিলা আর সীমা স্তরটি ভারী ব্যাসল্ট শিলা। আচ্ছা, ওজন, অ্যারি ও প্রাট উভয়ের মধ্যে শিয়াল স্তর হালকা, সীমা স্তর ভারী, এইগুলো স্বীকার করেছে। এবার বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য হচ্ছে এক হচ্ছে ঘনত্ব সংক্রান্ত। আচ্ছা, ঘনত্ব, ঘনত্বতে কি বলেছে? অ্যারি ঘনত্ব সমান, কিন্তু প্রাট বলেছে ঘনত্ব সমান নয়। তাহলে অ্যারির মধ্যে ঘনত্ব সমান, প্রাটের মধ্যে ঘনত্ব অসমান। চাপ, চাপে কি বলেছে? অ্যারির মধ্যে পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের চাপ সমান নয়, পর্বতের চাপ বেশি কম এইভাবে, কিন্তু প্রাটের মধ্যে সবার চাপ সমান। গভীরতা, অ্যারির ও প্রাটের মধ্যে দেখো, অ্যারির মধ্যে পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের গভীরতা সমান নয়, পর্বতের বেশ গভীরতা বেশি, উচ্চতা বেশি হওয়ার জন্য, কিন্তু প্রাট বলেছে গভীরতা সমান। ওজন, প্রাটের মধ্যে ওজন সমান নয়, অ্যারির মধ্যে ওজন সমান নয়, প্রাটের মধ্যে ওজন সমান। তাহলে ঘনত্বতে দেখলাম কি, অ্যারির মধ্যে ঘনত্ব সমান, প্রাটের মধ্যে ঘনত্ব অসমান। চাপ, অ্যারির মধ্যে চাপ সমান, প্রাটের মধ্যে এই অ্যারির মধ্যে চাপ সমান নয়, কিন্তু প্রাটের মধ্যে চাপ সমান। গভীরতা, অ্যারির মধ্যে সমান নয়, প্রাটের মধ্যে গভীরতা সমান। ওজন, অ্যারির মধ্যে ওজন সমান নয়, পর্বতের ওজন বেশি আর এর মধ্যে
প্রাটের মধ্যে সমান। ভাসমান সূত্র, ভাসমান সূত্র এরই মধ্যে হ্যাঁ 1:9 মধ্যে ভাসমান সূত্র কোন সময় ভাসতে থাকে, কিন্তু প্রাটের মধ্যে এমন কোনো হ্যাঁ নেই। ভাষণ সূত্র মানে এই চলে মানে প্রতিবিধান নেই, সরি ভাষণ সূত্রের বিরোধিতা করেছে। তারপর প্রতিবিধান তল, প্রতিবিধান তল এরই মধ্যে প্রতিবিধান তলের উপস্থিতি আছে প্রাটের মধ্যে এরই মধ্যে নেই। ভেরি গুড। তারপর পর্বতের শিকড়, পর্বতের শিকড় এরই মধ্যে আছে প্রাণের মধ্যে নেই। তাহলে কি ঘনত্ব, চাপ, গভীরতা, ওজন, ভাষণ সূত্র, প্রতিবিধান তল, পর্বতের শিকড়, ঠিক আছে? তাহলে ঘনত্ব, চাপ, গভীরতা, ওজন, ভাষণ সূত্র, প্রতিবিধান তল, পর্বতের শিকড়, এই 7টা পয়েন্ট একদম ছন্দের তালে মুখস্থ রাখবে। দেখো তোমাদের একটা বড় সমস্যা কি জানো, তোমরা যে কোনো কিছু মুখস্থ থাকে, তোমাদের লিখতে বসলে এক লাইন লেখো আর বাফারিং হয় অনেক সময় ধরে। ওই বাফারিং টাইমটা কমাতে হবে। সুপার ফাস্ট ডাউনলোড হলেই তাহলে সংক্ষেপে লিখতে পারবে। আমি তোমাদের ওই টেকটনিক পড়ানোর সময় বলেছিলাম, বা যে কোনো ওই সময় বলে দিই, বা অভ্যন্তর পড়ানোর সময় বলেছিলাম যে কিভাবে একটা বড় নোট বানানো, একটাই মানে একই কন্টেন্টকে কিভাবে বড় করে বানানো, কিভাবে ছোট করে লেখা, ওই লেখাটা তাড়াতাড়ি শিখতে হবে। তাহলেই কিন্তু সম্ভব পুরো বড় একটা নোটকে সংক্ষেপে লেখা, তাহলে কিন্তু বেশি কিছু করতে পারবে না। এবার প্রশ্ন আমরা পড়ব যে হোয়াট ইজ লেভেল অফ কম্পেনসেশন, বা প্রতিবিধান তল কি, ঠিক আছে? হোয়াট ইজ লেভেল অফ কম্পেনসেশন, ঠিক আছে? হোয়াট ইজ লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল কি? ওরা প্রথম হেডিং করবে প্রতিবিধান তল, বলে কি পর্বত মালভূমি সমভূমি এরই মধ্যে পর্বত প্রাটের মধ্যে পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপগুলি ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়, যে নির্দিষ্ট গভীরতা সমান দেয় তাকে বলে লেভেল অফ কম্পেনসেশন। এটা বললে, বলার পরে একটা প্যারা করে লিখবে পুরো প্রাটের মতবাদটা, যেটা আগে বললাম। প্রাটের মধ্যে ভূতাত্ত্বিক জ্যোতিষস্তর দ্বারা গঠিত শ্যালস্তর, সীমাস্তর। শ্যালস্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমাস্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। প্রাটের মধ্যে শ্যালস্তর দ্বারা গঠিত পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান নয়, যার উচ্চতা বেশি ঘনত্ব কম, উচ্চতা কম তার ঘনত্ব বেশি। তাই পর্বত অপেক্ষা মালভূমি ঘনত্ব বেশি, মালভূমি অপেক্ষা সমভূমি ঘনত্ব বেশি, সমভূমি সমতলের ঘনত্ব বেশি। কিন্তু প্রতিটি ভূমিরূপের ওজন সমান হয়, ভূঅভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় সমস্ত ভূমিরূপগুলি সমান চাপ দেয়। এই যে নির্দিষ্ট গভীরতা সমান চাপ দেয় তাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন, ঠিক আছে? এইটুকু বলে দেবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কি, লেভেল অফ কম্পেনসেশন আর প্রাটের ছবি দেবো। তাহলে একই নোট আমরা কত রকম ভাবে ডেলিভার দিতে পারছি। এটা যতদিন না শিখবে ততদিন মুখস্থ করেই যেতে হবে, পড়েই যেতে হবে। তারপরে প্রশ্ন আসলো মাউন্টেন, হোয়াট ইজ মাউন্টেন, বা মাউন্টেন হ্যাভ রুট, এক্সপ্লেন ইট। পর্বতের শিকড় আছে এই উক্তিটি ব্যাখ্যা করো। মাউন্টেন হ্যাভ রুট, এক্সপ্লেন ইট। তাহলে কি করবো আমরা, পর্বতের শিকড় বলে হেডিং করবো, বা মাউন্টেন হ্যাভ রুট বলে হেডিং করবো, করে কি লিখবো, এরই মতে পর্বত ভূঅভ্যন্তরে সবচেয়ে বেশি গভীরে প্রবেশ করায় পর্বতের শিকড় আছে বলা হয়। বলে এবার পুরো মানে এরির মতবাদটা আবার বলছি না, এরির মতে ভূতাত্ত্বিক জ্যোতিষ দ্বারা গঠিত শ্যালস্তর, সীমাস্তর। শ্যালস্তরটি হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমাস্তরটি ভারী ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এরির মধ্যে শ্যালস্তর দ্বারা গঠিত পর্বত মালভূমি সমভূমি সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান। তাই যার উচ্চতা বেশি সে সীমাস্তের উপর বেশি চাপ দেয়, তাই বেশি প্রবেশ করে। যার উচ্চতা কম সীমাস্তের উপর কম চাপ দেয়, তাই কম প্রবেশ করে। এটি আর্কিমিডিসের ভাষণ সূত্রকে অনুসরণ করে 1909 মধ্যে ভাসতে থাকে। অর্থাৎ এক ভাগ উঁচু করে থাকলে 1909 মধ্যে ভাসতে, অর্থাৎ এক ভাগ উঁচু করে থাকলে 9 ভাগ ভূঅভ্যন্তরে নিচে, না ওটা ভুল হয়ে গেল, ওই মতবাদে চলে গেল, প্রাটের মতবাদে। পর্বত মালভূমি 1909 মধ্যে, হ্যাঁ 1909 মধ্যে প্রবেশ করে, অর্থাৎ পর্বত ভূঅভ্যন্তরে সবচেয়ে বেশি গভীরে প্রবেশ করে পর্বতের শিকড় আছে। পরে এই মতবাদ মানে এরই মতবাদ পুরোটা লিখে দেবো, ঠিক আছে? এই হচ্ছে পুরো কোশ্চেনটা। আর একটা পড়তে হবে গ্র্যাভিটি অ্যানুয়ালি। এই কটা কোশ্চেন পড়লে আইসোস্ট্যাটিক